অবশেষে জানা গেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কেন ইরান সফরে গেছেন সেই গোপন খবর মোটামুটি পরিষ্কার হয়েছে। এই খবরের ভেতরে অর্থাৎ আসিম মুনির কেন ইরান সফরে গেছে এই খবরের ভেতরে আমেরিকার মারাত্মক রকমের এক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এপাশে মক্কা চুক্তি নিয়ে নানা মুখে আলোচনা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, কারণ এর প্রভাব অনেক বড় হবে এবং বহু দশক পর মধ্যপ্রাচ্যে এই ধরনের একটা আলাদা ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে। এর প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে থাকবে না, বহু এলাকায় ছড়িয়ে পড়বে। তার প্রভাব দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিরাট ভাবে পড়বে। এই মক্কা চুক্তি নিয়ে এখন যে আলোচনা হচ্ছে তার বড় দুটো পয়েন্ট হচ্ছে, মক্কা চুক্তি যাতে সফল না হয়, অঙ্কুরেই যাতে বিনষ্ট হয়, সেই জন্য নাকি ভারত তারা এই মুহূর্তে অতিমাত্রায় বিপজ্জনক প্ল্যান করেছে। এই প্ল্যানের কথা বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, বিভিন্ন অঙ্গনে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি সেই প্ল্যান? মক্কা চুক্তি নিয়ে ভারত কি পরিকল্পনা করেছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে দুটো বিষয় নিয়ে আমি সামান্য পরিমাণে কথা বলেছি, এই দুটো বিষয়েরই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আবারও বলি, পাকিস্তানের সেনাপ্রধান কেন ইরান সফরে গেছেন তার একটা কারণ জানা গেছে এবং সেই কারণের ভেতরে আছে আমেরিকার মারাত্মক রকমের এক দুর্বলতা। আর মক্কা চুক্তি অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য নাকি ভারত সবচেয়ে বড় পরিকল্পনা করেছে। কি সেই পরিকল্পনা? চলুন দর্শক আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর প্রসঙ্গ দিয়ে আমি শুরু করি আলোচনা। আমি গতকালকে রাতের ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরান সফরে যাবেন। অলরেডি তিনি হয়তো এতক্ষণ চলে গেছেন বা যাবেন। আপনারা যখন এই ভিডিও দেখবেন তখন হয়তো আসিম মুনির ইরানে গিয়ে বিভিন্ন বড় বড় কর্মকর্তার সাথে তিনি আলাপ আলোচনা করবেন, বৈঠক করবেন। কিন্তু সবার মনে একই প্রশ্ন ছিল যে আসিম মুনির এই সময় কোন বার্তা নিয়ে ইরানে গেলেন? যখন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা জোট করলো এবং সেই জোটে ইরান তো নেই, তাহলে কি ইরানকে যোগ দেওয়ার ব্যাপারে কোনো বার্তা নিয়ে তিনি গেলেন? অথবা সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের যে সংঘর্ষ চলছে, এই জোট যদি কার্যকর হয় তাহলে হুতিদের বিরুদ্ধে এই জোট ব্যবস্থা নিতে পারে। ইরানের কাছে গিয়ে কি এই হুতি যোদ্ধাদেরকে থামানোর ব্যাপারে তিনি কোনো মেসেজ নিয়ে গেলেন নাকি? নানা রকমের কথা আলোচনা হচ্ছিল। এর ভেতরে সবচেয়ে বড় এবং প্রধান কারণ সেটা জানা গেল এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরান সফরে পাঠিয়েছেন। কেন? তিনি কি কারণে এই সফরে পাঠিয়েছেন? এই সফরে পাঠিয়েছেন তিনি এই কারণে যে ফিল্ড মার্শাল আসিম মুনির যাতে ইরানের কর্মকর্তাদের কাছে গিয়ে বলেন, একটা অনুরোধ পৌঁছে দেন তার। সেই অনুরোধটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনায় ফিরতে চান, আমেরিকা আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরতে চায়, আলোচনা করতে চায়। ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান আসিম মুনিরকে ফোন করেছিলেন। ফোন করে তিনি এই অনুরোধের কথা জানিয়েছেন। মোটামুটি যারা রাজনীতি সচেতন তারা সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে জেনারেল আসিম মুনিরের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিরাট ব্যাপার স্যাপার। তো জেনারেল আসিম মুনিরকে আমরা বিভিন্ন সময় দেখছি যে কাজে লাগানো হচ্ছে পাকিস্তানের সাথে ইরানের, পাকিস্তানের পক্ষ থেকে ইরানের আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়ায় জেনারেল আসিম মুনিরকে কাজে লাগানো হচ্ছে। এই কাজে লাগানোটা ভালো, আবার একদিক দিয়ে খারাপও। খারাপ এই অর্থে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, যারা নির্বাচিত,
তারাই তো এই সমস্ত ডিপ্লোম্যাটিক বিষয়গুলো দেখবে। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীকে, সেনা প্রধানকে কেন এই ডিপ্লোম্যাটিক প্রসেসে যুক্ত করা হচ্ছে? এবং এটা তো ভালো না। একজন সেনা প্রধান দেশ রক্ষার জন্য মাথা ঘামাবেন, এটা নিয়ে তিনি বেশি চিন্তা ভাবনা করবেন। কিন্তু তিনি যদি এখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে চিন্তা ভাবনা করে বেড়ান, তাহলে কি হবে? এটা তো পাকিস্তানের লস। তারপরেও পাকিস্তানের রাজনীতিবিদদের হয়তো এটা মেনে নিতে হয়। পাকিস্তানের যে পরিস্থিতি, তাতে ক্ষমতায় থাকতে গেলে সেনাবাহিনীকে অনেকটা সামাল দিয়ে ক্ষমতায় থাকতে হয়। হয়তো মিলেমিশেই দেশ চালাচ্ছে। যাই হোক, তো ফিল্ড মার্শাল আসিম মুনিরকে যখন ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন এবং তিনি বলেছেন আপনি একটু ইরানে যান প্লিজ, ইরানে গিয়ে ইরানি নেতাদেরকে, কর্মকর্তাদেরকে বুঝান, বলেন আমরা আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরতে চাই, আলোচনা টেবিলে ফিরতে চাই, ইরান যেন আলোচনা টেবিলে ফিরে আসে। এই মেসেজ নিয়ে আসিম মুনির ইরানে গেছেন। ইরানে গিয়ে তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে আলাপ করবেন। এই আলাপে নিশ্চয়ই ইরান পাকিস্তান সম্পর্ক শক্তিশালী করা, জোরদার করা, গভীর করা, ঘনিষ্ঠ করা, এই সমস্ত কথা তো হবেই। আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি মক্কা জোট নিয়েও কথা হতে পারে। শোনা যাচ্ছে যে তিনি মক্কা জোটের ব্যাপারে ইরানকে আমন্ত্রণ জানাতে গেছেন, যে তিনি হয়তো জোটের পক্ষ থেকে ইরানকে আমন্ত্রণ জানাবেন যে আপনারা এই জোটে আসেন। এখনো পর্যন্ত জানানো হয়নি আমন্ত্রণ, বাট জেনারেল আসিম মুনির হয়তো জানাতে পারেন। ইরানকে এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানালে যে ইরান সাথে সাথে গ্রহণ করবে বা এই জোটে যুক্ত হবে এমনও না, আবার প্রত্যাখ্যান করবে ব্যাপারটা এমনও না। হয়তো বুঝে শুনে, সবারই তো যার যার স্বার্থ আছে, বুঝে শুনে নিজেদের স্বার্থ বিবেচনা করে হয়তো যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না, সেটা পরের ব্যাপার, এখনই না। এখন যে বিষয়টা সেটা হচ্ছে শুধুই মাত্র ইরান এবং আমেরিকার মধ্যকার যে সংকট, সেই সংকটের ব্যাপারে। এখন জেনারেল আসিম মুনির যখন ইরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব দেবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে যে আপনারা আলোচনায় ফিরে আসেন, তখন ইরানি কর্মকর্তারা কি বলতে পারেন? অনেকগুলো কথা বলতে পারেন। তার ভিতরে একটা কথা এই যে আমরা তো আলোচনার টেবিলে ছিলাম, তিনি কেন ইরানের উপর হামলা চালালেন? এটা হতে পারে। আবার হতে পারে যে আমরা তো আলোচনার টেবিলে ছিলাম, আপনাদের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল, সেই স্মারক তারা অমান্য করলো কেন? এবং তার আগে আমরা ওমানের মধ্যস্থতায় আলোচনায় ছিলাম, সেই আলোচনা চলাকালীন তারা ইরানের উপর প্রথম যুদ্ধ শুরু করেছে 28শে ফেব্রুয়ারি। তার আগে 2025 সালের জুন মাসে তো আমরা আমেরিকার সাথে আলোচনায় ছিলাম। সেই সময় সে আলোচনার টেবিল বাদ দিয়ে তারা আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ চাপিয়ে দিল ইসরায়েলকে নিয়ে? এই প্রশ্নগুলোর জবাব কি আছে পাকিস্তানের সেনা প্রধানের কাছে? এই প্রশ্নগুলোর জবাব আমেরিকার কর্মকর্তাদের কাছে কি আছে? এই প্রশ্নগুলো করার পরে যদি জেনারেল আসিম মুনিরকে ইরানি কর্মকর্তারা বলেন যে ঠিক আছে আমরা আলোচনার টেবিলে ফিরলাম, কিন্তু আলোচনার টেবিলে ফেরার পরে এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক, ওইটা আবার ব্যাক করতে বলেন, ওটা কি ব্যাক করতে পারবে? ডোনাল্ড ট্রাম্পকে ওটা আবার মান্য করবে? অর্থাৎ ইসলামাবাদ সমঝোতা স্মারককে আবার তিনি পুনর্বহাল করবেন? যদি পুনর্বহাল করেন, সেইটা যে লাগাতার বহু বছরের জন্য তিনি মেনে চলবেন, তার নিশ্চয়তা কোথায়? সেই নিশ্চয়তা আপনি দিতে পারবেন? ডোনাল্ড ট্রাম্প দেবে? ডোনাল্ড ট্রাম্পকে কে বিশ্বাস করে এবং কার কথা সে রাখে? ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানি কর্মকর্তারা বলতেই পারেন যে আপনি যেহেতু এই নিশ্চয়তা দিতে পারছেন না, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করব সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি বললে আমরা আলোচনার টেবিলে ফিরে আসলাম, কিন্তু নিশ্চয়তা কি? কোন স্বার্থে, কোন সুবিধার কারণে আমরা ফিরে আসবো? এটা আসলে হবেটা কি? আমরা ফিরে আসবো, একটা আলোচনা হবে, আবার তারা সেই আলোচনা ভেঙে দেবে, উল্টোপাল্টা কাজ করবে। তাহলে হয়তো জেনারেল আসিম মুনির, হয়তো ফিল্ড মার্শাল, হয়তো আসিম মুনির এখানে বলতে চাইবেন যে না, এবার করবে না। ইরানি কর্মকর্তারা যদি বলে যে আপনি নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন, লিখিয়ে তো দিতে পারবেন, কি বলবে তখন পাকিস্তানের সেনাপ্রধান? আসলে কিছু বলার নেই। আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তার সাথে কূটনীতির কোনো প্রক্রিয়া চলে না, তার সাথে কূটনীতি যায় না। সেক্ষেত্রে তার সাথে আমেরিকা, ইরান যদি আবার নতুন করে এখন আলোচনায় বসে,
তাহলে ইরান ভুল করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ ডেফিনেটলি আলোচনা ভালো, কিন্তু এমন একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তিনি তো কথা রাখেন না। এখন যা বললেন কিছুক্ষণ পরে সেটা উল্টে ফেলেন। কথা যদি না রাখে তাহলে তো ডিপ্লোমেসি সামনে এগোবে না, আর সামনে যখনই এগোবে না তখন তাহলে লাভটা কি হবে? সেই জায়গা থেকে ইরান আমেরিকার সাথে যদি আবার নতুন করে ডিপ্লোমেসি শুরু করে তাহলে ভুল হবে এই কারণে যে হয়তো ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরল 2 মাস বা সামনে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনটা পার করে আবার ততদিনে অস্ত্রের গুদাম আবার ভারী করে ফেলবে আমেরিকা, প্রচন্ডভাবে হামলা চালালো ইরানের উপর। কি করবে ইরান? আবার যুদ্ধ করতে হবে। তাহলে এই চুক্তি এইগুলো যাবে কোথায়? কোথাও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বরং কি হবে, আমেরিকাকে গুছিয়ে ওঠার সুযোগ দেওয়া হলো। আর যেহেতু ইরানের সাথে আমেরিকার একটা চুক্তি থাকবে তখন, বা সমঝোতা হবে, অতএব ইরান কিন্তু ওই সমঝোতা ওই চুক্তি লঙ্ঘন করে আমেরিকার উপর হামলা চালাতে পারবে না। তখন যা দেওয়া হবে সেটা হচ্ছে এই যে ইরানের সাথে এই চুক্তি বা সমঝোতা স্মারকে আবার ফেরার কারণে আমেরিকায় তেলের দাম, গ্যাসের দাম, হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল শুরু হবে, আমেরিকার তেলের মজুদ আবার ঠিক হয়ে যাবে এবং একদম পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আমেরিকা ইরানের উপর হামলার ক্ষেত্র প্রস্তুত করতে পারবে। আর এই নভেম্বরের মিড টার্ম ইলেকশনটা ডোনাল্ড ট্রাম্প ঠিক মতো পার করতে পারবে। তাদের টার্গেট এইটা। এই টার্গেটকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানের কাছে পাঠিয়েছে আলোচনা করো। এই সময় যদি ইরান আলোচনায় গিয়ে কোনো কিছু করে তাহলে তারা তাদের ভূ রাজনীতির সমীকরণে ভুল করবে। ইরান আমেরিকা জিতে যাবে, ডোনাল্ড ট্রাম্প জিতে যাবে। গতকালকেও CNN এর একটা বিশ্লেষণ ছিল যে কোনো রকমের ডিপ্লোম্যাটিক বা ফরেন পলিসিতে কোনো রকমের অ্যাচিভমেন্ট ছাড়া, কোনো রকমের অর্জন ছাড়া ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনে যাচ্ছেন, এটা তার জন্য ভয়ঙ্কর ধরনের একটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। সেই দিনই পাকিস্তানের পক্ষ থেকে খবর এলো যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবারে ইরান সফরে যাচ্ছেন। তাহলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী বৈতরণী পার হওয়া, নিজের অবস্থান ঠিক রাখা, আমেরিকার অর্থনীতি ঠিক রাখা, নিজেদের অস্ত্র ভান্ডার গুছিয়ে নেওয়া এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য সমস্ত সব রকম প্রস্তুতি নেওয়া কমপ্লিট করার জন্য এই আলোচনা করতে যাচ্ছে। এই আলোচনা বেসিক্যালি দীর্ঘদিন থাকবে না। এবং মনে রাখতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত নেতাদেরকে হত্যা করেছে। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে যে পরমাণু সমঝোতা স্মারক সই হয়েছিল 2016 সালে, সেটা ছিঁড়ে ফেলেছিল, ধ্বংস করেছিল এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের পরমাণু স্থাপনা হামলা চালিয়েছে, এর আগে কেউ করেনি। এই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে, এর আগে কেউ করেনি। সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, এটা দেখলেও বিশ্বাস করার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, মক্কা চুক্তি নিয়ে ভারত এবং ইসরায়েলের প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম। বলেছিলাম যে ভারত নাকি সবচেয়ে বড় পরিকল্পনা করছে। এই বড় পরিকল্পনা কিভাবে করছে? যতদূর বিভিন্নভাবে খবর পাওয়া যাচ্ছে, নানা জায়গায় খবর ভেসে বেড়াচ্ছে, সেটা এই যে ইসরায়েলকে দিয়ে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাবে আর ভারত পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ এই জোট কার্যকরভাবে গঠন হয়ে ঘুরে দাঁড়ানোর আগেই, অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট করে দিতে হবে, যাতে একদম ঘুরেই দাঁড়াতে না পারে, জোট গঠনই করতে না পারে। সেই জন্য এই ভারত প্রচণ্ডভাবে চেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশকেও এই জোটে যাতে যোগ দিতে পারেন, বাংলাদেশও যাতে এই জোটে যোগ দিতে না পারে সেজন্যও ভারত ব্যাপকভাবে চেষ্টা করছে। এবং এই কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর করাতে মরিয়া হয়ে গেছে। এবং এই বিষয়টা বাংলাদেশের কূটনৈতিক মহল, সরকারি মহল এবং সব মহল মোটামুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে, যার কারণে এই সফর এখন আটকে রেখেছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না, এই হলো সংক্ষেপে মূল কথা। যদি সুযোগ হয় পরে কোনো একটা ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাইছি। এই যে মক্কা চুক্তির ব্যাপারে ভারত এবং ইসরায়েলের যে ষড়যন্ত্রের কথা বললাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এইটা আসলে কতটুকু বাস্তব হওয়ার সম্ভাবনা
আছে বলে আপনারা মনে করেন। এটা একটা মতামত আপনাদের কাছে চাই। আরেকটা মতামত চাইছি যে পাকিস্তানের সেনাপ্রধান যে ইরান সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে, কিন্তু ইরানের কি এই মুহূর্তে আসলে আমেরিকার সাথে কোনো রকমের চুক্তিতে কূটনৈতিক প্রক্রিয়ায় যাওয়া উচিত হবে নাকি হবে না? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।